নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আবার চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে। আমাদের এই স্পেশাল অনুষ্ঠানে আমাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে থাকেন একজন করে স্পেশাল গেস্ট। তাদের গল্পগুলো একটু অন্যরকম থাকে। তারা তাদের প্রফেশনাল লাইফের ব্যস্ততা সামলে, ক্লান্তি সামলেও তাদের যেটা ভালো লাগার বিষয়, তাদের যেটা প্যাশন, সেটাকে বাঁচিয়ে রেখেছেন, সেটাকে চর্চায় রেখেছেন। আজকেও আমাদের সঙ্গে এরকমই একজন বিশেষ অতিথি আছেন, যিনি পেশায় মেডিকেল ফিল্ডে থাকলেও তার নেশা কিন্তু মাছ ধরা। হ্যাঁ, আজকের এপিসোডটা একদম একটু অন্য রকম হতে চলেছে। আর বেশ ইন্টারেস্টিং হবে। অনেক রকম কথাবার্তা আছে, অনেক ইন্টারেস্টিং গল্প আছে, তাই শেষ অবধি তো থাকতেই হবে। এখন আমি আমাদের আজকের বিশেষ অতিথি অনিরুদ্ধ রায়কে ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার অনিরুদ্ধবাবু। প্রথমেই যে প্রশ্নটা না করলে নয়, যথেষ্ট চাপের, যথেষ্ট প্রেশারের এবং খুব দায়িত্বপূর্ণ একটা প্রফেশনে আছেন, তারপরেও যে এই ভালো লাগার কাজের জন্য সময় বার করা, এটা কিভাবে? আসলে ব্যাপারটা হচ্ছে এই কাজের প্রেশারটাই বরং কখনো কখনো মানে আমাকে এই রকম মাছ ধরতে নিয়ে যায়। মানে খুব অনেক দিন ধরেই একই রকম একঘেয়ে জীবন আমাদের, তো সারাক্ষণ পেশেন্ট সার্ভিস এবং রোগ যারা আসে তারা অবশ্যই খুব একটা ভালো অবস্থাতে আসে না। তাদের নিকটাত্মীয়রা অসুস্থ বলেই আমাদের সাথে তাদের ইন্টারাকশান হয়, ফলে সবসময় সেই তাদের সাথে কথাবার্তাগুলো সবসময় যে খুব ভালো হয় তা নয়। এই একঘেয়েমি থেকে কাটাইয়ে বেরোনোর জন্যই মাঝে মাঝে আমরা মাছ ধরতে চলে যাই। মানে আমি বিশেষত যাই, আমার কয়েকজন বন্ধু আছে এবং আমি একাও যাই। মাছ ধরতে যাওয়াটা একটা অন্যরকম চুপচাপ একটা জায়গা, যেখানে আমি বসে আছি বেশ কয়েক ঘন্টা থেকে দিনও হতে পারে। জলে মাছ আছে, আমি জানি না কি আছে, ডাঙায় আমি বসে আছি, আমার সামনে আছে কয়েকটা চিপ, তাই দিয়ে তার সাথে যুদ্ধ। এটা একটা কনসেন্ট্রেশন বাড়ায় বা একটা মেন্টাল পিস আমার জন্য অন্তত এটাই। না, হঠাৎ করে এই এত রকম হবি থাকতে মাছ ধরাটা বেছে নেওয়ার কারণ কি? দেখুন, মাছ ধরা বেছে নেওয়া বলতে আমার আহ, ঠাকুরদার শুনেছি মাছ ধরার খুব নেশা ছিল, যদিও আমি যতদিন ওনাকে দেখেছি ততদিন উনি খুব একটা মাছ সেরকমভাবে ধরতেন না, কিন্তু একটা সময় শুনেছি প্রচুর মাছ ধরতেন এবং নিজে মাছ খেতেন না কিন্তু মাছ ধরতেন। আমার বাবা কখনো দেখিনি বাবাকে মাছ ধরতে বা এরকম কোনো রকম কিছু করতে। বাবা একজন রাজ্য সরকারি কর্মচারী, অফিসার র্যাঙ্কে ছিলেন, কিন্তু কি করে জানি না ওই ছোটোবেলা থেকেই আমার মধ্যে ব্যাপারটা চলে এলো। আমার যেখানে বাড়ি তার পাশেই একটা ন্যাচারাল ঝিল আছে, মানে ভূগোলের ভাষায় যেটাকে ওই অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলে। তো সেখানে ওই ছোটোবেলায় বন্ধুরা মিলে ছোটো পুঁটি মাছ বা আনুষঙ্গিক এরকম খেলার চলে হতো। তারপর আস্তে আস্তে ওটা দেখলাম যে ঢুকে গেল। আরও কিছু যা হয় আর কি, এই ধরনের আরও কিছু লোকজনের সাথে আলাপ পরিচয় হলো, তারপর থেকে প্রায় সিরিয়াসলি এই হবিটা আমার মধ্যে চলে এলো। মানে মাছ ধরাটা ব্যবসায়িক ক্ষেত্র ছাড়াও যে সিরিয়াসলি হবি হিসেবে সিরিয়াসলি, এটা কিন্তু বেশ অন্য রকম একটা ব্যাপার। অ্যাকচুয়ালি মাছ ধরাটা যারা মাছ ধরে ব্যবসার জন্য, তারা তো জীবিকার জন্য করে। আর আমাদের মাছ ধরাটা ব্যাপারটা অন্য রকম। এটা একটা মানে কি বলবো, যদিও আমাদের দেশে মাছ ধরাটাকে ওরকমভাবে দেখা হয় না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যেই পড়ে। আমরা বাঙালিরা যেহেতু খুব বেশি মাছ খাই বলে আমরা যেভাবে মাছটা ধরি বা মাছ ধরার জন্য, মানে আমাদের যে দৃষ্টিভঙ্গিটা, বিদেশে বা অন্যান্য জায়গায় কিন্তু সেই জিনিস নেই। তারা শুধুমাত্র মাছ ধরে, সেটাকে মাপে ছবি তোলে ছেড়ে দেয়, এবং এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, যার জন্য আমাদের এখানে এই ব্যাপারটা এখনও মাছ ধরাটা কারোর শখ হতে পারে, এটা অনেকেই ঠিক বিশ্বাস করে না বা ভাবে যে মাছ না, ধরার কিন্তু মধ্যে কী আছে। মানে বাঙালির মধ্যে কিন্তু মাছ ধরার শখটা অন্তত হ্যাঁ, হ্যাঁ, পুরনো চর্চা। অনেক পুরনো চর্চা। মানে একটা সময় যারা ছিল হচ্ছে কলকাতা এবং আনুষঙ্গিক জায়গায় জমিদার বাবু শ্রেণীর লোকজন, তাদের নিজস্ব পুকুর ঝিল থাকতো, সেখানে তারা মাছ ধরতো এবং যারা ভালো মাছ ধরে এমন মানুষদেরকে আমন্ত্রণ জানাতো যে আমার এখানে সব থেকে বড় মাছটা ধরলে তারা উল্টে পুরস্কার দিত। সেই জায়গা থেকে মাছ ধরাটা বাঙালির অনেক পুরনো নেশাই, ছিপে মাছ ধরা। এবং এই কলকাতার বুকেই বেশ কয়েকটা দোকান আছে যারা বেশ কয়েক প্রজন্ম ধরে এই মাছ ধরার যন্ত্রপাতি বা আনুষঙ্গিক যে সমস্ত অ্যাপারেটাস লাগে
সেগুলোরই তারা বংশ পরম্পরায় বিজনেস করে। হ্যাঁ, এটা কিন্তু খুব একটা ইন্টারেস্টিং দিকে আলোচনাটা যাচ্ছে যে মাছ ধরার যন্ত্রপাতি, মাছ ধরার নেশাটা, মাছ ধরতে ভালো লাগে এটা তো না হয় দেখা গেল, কিন্তু এই যে মাছ ধরার যন্ত্রপাতিগুলোকে আস্তে আস্তে চিনে ওঠা, বেছে নেওয়া যে কোন ধরনের হান্টিংয়ে গেলে আমার কোন যন্ত্রপাতিগুলো লাগবে, এই প্রিপারেশনটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি এটা একটা অভিজ্ঞতা। মানে কোথায় কখন কোন পরিস্থিতিতে কী ধরনের ছিপ বা বড়শি ইউজ হবে, এ তো শেখানোর জন্য কিছুটা গুরু ধরা, মানে যার কাছ থেকে শিখেছি, দেখে শেখা, বা আমার সিনিয়র যারা মাছ ধরতো এদের সাথে আলাপ পরিচয় ছিল তাদের কাছ থেকে শেখা, এবার দিয়ে খানিকটা অভিজ্ঞতা আস্তে আস্তে দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় গিয়ে একটা মাছ মানে হুক করার পরেও আলটিমেটলি পাড়ে তুলতে পারলাম না, সেই ভুলটা থেকে শেখা বা আস্তে আস্তে হয়ে যায় দীর্ঘদিন ধরে থাকতে থাকতে বিভিন্ন রকম, তার সাথে বিভিন্ন রকম নতুন নতুন কিছু পদ্ধতি, যে পদ্ধতিগুলো এর আগে মানে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা ইউজ হতো না, সেগুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস হচ্ছে। আর এখন তো ইউটিউব গ্লোবাল, একদমই, যার এটা কারণে সত্যি। সারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কিছু হাতের মুঠোয় মানুষ দেখে নিচ্ছে, সেই অনুযায়ী ইয়ে করছে। আচ্ছা, যে ভার্চুয়াল জগতের কথা যখন উঠলো, তো ভার্চুয়াল জগতে তো মোটামুটি সব বিভিন্ন হবির লোকেদের একটা করে ভার্চুয়াল কমিউনিটি তৈরি হয়, তো এরকম কোনো মাছ ধরার কমিউনিটিতে যোগাযোগ প্রচুর আছে? কমিউনিটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মাছ ধরার, প্রচুর ইউটিউব চ্যানেলও আছে বিভিন্ন ধরনের, কিন্তু আমার নিজস্ব, মানে আমার বলা ভুল, আমাদের নিজস্ব খুব ছোট্ট একটা ফেসবুক পেজও আছে এবং কমিউনিটি আছে, যেখানে খুব কম মানুষ আমরা আছি। অনেক কমিউনিটি আছে যেখানে হয়তো লাখের উপরেও মানুষ আছে, কিন্তু ওই জায়গাটায় আমরা ওখানে হয়তো আমিও আছি সেসব জায়গাতে, তো এইটা একদম আমাদের নিজস্ব একটা জায়গা, মানে আমরা সহজে সেখানে বাইরের লোককে এন্ট্রি দিই না। এক নম্বর কারণ হচ্ছে মানে ওইখানটা আমরা প্রত্যেকে অনেকেই নিজেদেরকে ব্যক্তিগতভাবে চিনি, এবং তাদের বাড়ির কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হলে বা তাদের পরিবারের সমস্ত সবার খোঁজখবর আমরা রাখি, জানি, মানে ওটা একটা বৃহত্তর পরিবার টাইপের আছে। ফেসবুকেও আছে, হোয়াটসঅ্যাপেও আছে, এছাড়াও অন্যান্য অনেকগুলো বেশ কমিউনিটি আছে যেগুলো মোটামুটি প্রসিদ্ধ সব জায়গাতে, তাদের সাথেও যোগাযোগ কম বেশি আমাদের সবারই আছে। আচ্ছা, এই অ্যাডভেঞ্চার স্পোর্টসের কথাটা যখন উঠলো, এই মাছ ধরা তো একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, এই প্রসঙ্গে কিন্তু একটা জিনিস দর্শকদের সামনে বলাটা দরকার। অ্যাডভেঞ্চারের নেশাটা বা অ্যাডভেঞ্চারের হবিটা বোধহয় অনিরুদ্ধদার অনেক পুরনো। এরম একটু অ্যাডভেঞ্চারাস ঘুরতে যাওয়ার নেশারও কিছু গল্প আছে বোধহয়, সেটা না একটু না, শুনি। সে তো এখন পেশাগত কারণেই হোক বা পরিবার বড় হয়েছে, সে জন্য সবসময় আর ওই রকমভাবে যখন তখন মানে বেরিয়ে পড়াটা হয়ে ওঠে না। কিন্তু একটা সময় আমরা বন্ধুবান্ধব মিলে এরকম মানে হঠাৎ করে টিকিট কেটে এমনও হয়েছে যে আমরা ডুয়ার্স যাবো বলে ট্রেনের টিকিট কেটেছি, বাড়ি থেকে বলে বেরিয়েছি 7-8 জনের একটা গ্রুপ। যেতে যেতে হঠাৎ মনে হয়েছে দূর ডুয়ার্স যাবো, এত কাছে যাবো আর পাহাড়ে উঠবো না, আলটিমেটলি চলে গেছি সিকিম 0 পয়েন্টে। এবং তার মধ্যে বেশ কয়েকজন, তাদের তো ডুয়ার্স আর ওখানে তো এক হাইট নয়, ফলে তাদের প্রিপারেশনও ছিল না, কিছুই নেই। যাই হোক, যেভাবে ওকে রাজি করিয়ে চল দেখা যাবে বলে বেরিয়ে গেছি, আলটিমেটলি খুবই আনন্দ করেছি, এবং জীবনের সব থেকে সেরা ট্যুরগুলোর কয়েকটা ওই রকমভাবেই হয়েছে, যেটা প্রি প্ল্যান্ড ছিল না, এবং মানে সেই অর্থে গোছানো ট্যুর না। একদমই, অ্যাডভেঞ্চার কি আর আগে থেকে প্ল্যান করে হয়? ওই হঠাৎ করে গেলে তবেই বোধহয় সেই প্রকৃতির আসল নির্যাসটাকে হ্যাঁ, উপলব্ধি একদম করা একদম, মানে যায়। সেই সময়টা মানে প্রকৃত যে বেড়ানোর আনন্দ, এই কোথাও একটা গেলাম, আগে থেকে ট্রাভেল এজেন্সি রাখা বা সব কিছু বুকড, একদম জাস্ট চিমচাম ঘুরে চলে এলাম, এটা একরকম আর এটা একরকম পুরোপুরি। আমরা জানিও না আলটিমেটলি ঠিক কোথায় যাব, কোন পর্যন্ত যাব, যেতে যেতেই সব ঠিক হয়। আগের দিন সন্ধ্যেবেলায় হোটেলের ঘরে বসে সবাই এক জায়গায় বসে একটা প্ল্যান হয় পরের দিন কি করব আমরা, এবং বাজেট। একদম, এটা সে একটা সময় বড় তো বিষয়। সবাই আমরা মানে ইয়ং ছিলাম, এবং কেউ চাকরি পেয়েছে সবে সবে, কেউ চাকরি পায়নি, এরকম পরিস্থিতিতে কার পকেটে কত আছে হিসেব করো, তারপরের দিন কালকে কি করব ঠিক করব, অমুক দিন ফেরার টিকিট কাটা আছে, এইভাবে যাওয়াটা একটা অন্যরকম। না, এই যে বাজেটের কথা যখন হচ্ছে, মাছ ধরাতেও যখন মাছ ধরার যন্ত্রপাতির দিকটা উঠেছিল, তখন ওখানেও কিন্তু একটা বাজেটের প্রসঙ্গ থেকেই যাচ্ছে। এই মুহূর্তে কলকাতায় এই বাজেটটা কীরকম, এটা কিন্তু জানাতেই হবে। অ্যাকচুয়ালি সরি, মাছ ধরাটা যথেষ্ট এক্সপেন্সিভ। আগে এতটা না থাকলেও এখন আরও বেড়েছে। যন্ত্রপাতিগুলোর দামের কোনো কোনো লিমিটেশন নেই, মানে এই স্টুডিওর ক্যামেরাগুলো যেমন
নর্মাল ছবিতে উঠে 10,000 টাকার ক্যামেরাতেও আবার লাখ বা কোটিতেও ক্যামেরা হয়, এটাও ঠিক সেরকমই। নর্মাল যেগুলো এখনকার যে পুরনো, আমাদের এই কলকাতার বুকেই কয়েকজন রিল মেকার আছে পুরনো, যেগুলো মানে আমাদের মাছ ধরার বলায় বলে বাংলা তালা, সেগুলো মোটামুটি 1-1.5 হাজার টাকা, 1,500, 2,000 টাকা এরকমের মধ্যে আসে। আর এখন যেগুলো আধুনিক স্পিনিং হুইল হয়েছে, সেগুলোর মোটামুটি এই আমাদের পুকুর টুকুরগুলো বা ছোটোখাটো নদীতে যে কার্ভ ফিশিং হয়, 2,500-3,000 টাকা থেকে শুরু, মোটামুটি যারা ইউজ করে 5-6 এরকম। মানে বেশ এক্সপেন্সিভ এবং তার ব্যাপার সাথে স্যাপার। রড, সুতো সবই আলাদা আলাদা। একটা সেট আপ যদিও সব জায়গায় সব ক্ষেত্রে প্রয়োজন হয় না, কিন্তু মানুষ নিয়ে যায় কারণ কি, একটা পুকুরে একটা খুব বড় মাছ ধরলাম, দেখা গেল যে ওটার জন্য মাছটা আলটিমেটলি তুলতে পারলাম না, ওইটা শিকারির কাছে একটা, মানে যারা মাছ ধরতে যায় তাদের কাছে একটা বড় ব্যাপার। ফলে প্রয়োজন না থাকলেও সবসময় এই জন্যই কি বোধহয় মাছ ধরাটা অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসাবে ইনক্লুড একদম, হতে একদম, সময় একদম। বেশি লাগছে? না, আমাদের এইখানটায় ঠিক ওই ব্যাপারটা এখনও মনে হয় এসেছে, অনেকটাই বদলেছে। আগেকার দিনের মানে ওই কার জন্য কাদের কোনো কাজ নেই, তারা মাছ ধরে, এরকম একটা টাইপের মনে হতো মানুষজনের। কিন্তু এখন তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম মানে টুর্নামেন্ট হয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রফি দেওয়া হয়, মাছ ধরার কম্পিটিশান হয়। কিছু মানুষ যারা অনেক, আমি দেখি এখনকার আমার থেকে বয়সে যারা অনেক ছোট, অল্প বয়সী, তারাও এই ক্ষেত্রে আসছে। এবং খুব যে সুখকর কাজ তা নয় মাছ ধরাটা, রোদে জলে ভিজে পুকুর পাড়ে বসে থাকা, এটা খুবই মানে সবসময় যে খুব আরামে একদম গাছের ছায়ায় বসে সবসময় আমার মানে পক্ষে পরিস্থিতি থাকবে তেমন নয়। বৃষ্টির মধ্যেও ভিজতে হয়, রোদে পুড়তে হয়, সবই করতে হয়, কিন্তু যারা এটা নজা একবার পেয়ে গেছে তাদেরকে এটা আটকানো খুব মুশকিল। যাতে আস্তে আস্তে হবে, নিশ্চয়ই হবে। কলকাতার বুকেও এখন একটা কম্পিটিশান হয়, যেটা মানে ওরাও চেষ্টা করছে ওই ইন্টারন্যাশনাল নর্মসগুলো মেনে কম্পিটিশানটা করার। আমাদের প্রতি বছরই এখানেই হয়, কলকাতাতে ইকো পার্কে। এখানকারই একটা আমাদের মানে মতনই কমিউনিটি, তারাই করে। আমি নামটা আর বলছি না, কিন্তু হচ্ছে আস্তে আস্তে, হচ্ছে অল ইন্ডিয়া গেম ফিশিং, অল ইন্ডিয়া বেসিস টুর্নামেন্ট আস্তে আস্তে আসছে, আশা করি। এবং বিশেষত এই যে আমাদের কর্ণাটকের দিকগুলোতে, মানে ব্যাঙ্গালোর এবং এই চত্বরগুলোতে আধুনিকভাবে মাছ ধরার যে অ্যাপারেটাসগুলো, সে সংক্রান্ত বিজনেস এবং খুব অনেক বেশি ডেভেলপ করছে। যারা মানে এই ব্যাপারগুলোকে অনেক বেশি প্রমোট করছে, বেশ কিছু কোম্পানি আছে, যারা বিদেশি কোম্পানিও বেশ কয়েকটা, তারাও প্রমোট করে। না মানে এই প্রমোশনটা কি আস্তে আস্তে এবার স্পোর্টসের ক্ষেত্রে ইনক্লুড হওয়ার এইটা চান্স দেখা যাচ্ছে? হলে তো খুবই ভালো, কিন্তু মানে এই মুহূর্তে এক্ষুনি আশাবাদী হওয়ার মতন নেই যে মানে মেন স্ট্রিম স্পোর্টসের মধ্যে এটা আসবে। ওই মানে হান্টিং টাইপেরই একটা ব্যাপার, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে যেমন হয়, এখানেও সেরকমভাবেই যারা একটা একটা কাল্ট টাইপের, যারা এর মধ্যে আছে তারাই এর মধ্যেই আছে। কিছু কিছু নতুন লোক ইনক্লুড হয় ঠিকই, কিন্তু তারপরে কি সবারই একটা মনে হয় যে কখন একটা মাছ খাবে তার জন্য বসে থাকবো। তো একদিন একটা মাছ ধরে ফেললে আমি ডেফিনেট শিওর ওর পরের দিন আবার ফেলতে ইচ্ছে হবে। না, সাকসেস পেলে তবে সেই রাস্তায় হ্যাঁ, এগোতে অ্যাকচুয়ালি মানুষ inspire- তো সেই মানে আজন্ম শিকারী, মানে শিকারী প্রবৃত্তিটা তো মানুষের মধ্যে কিছু না কিছু আছে। সেটার একটা ঝলক পাওয়া যায় মাছ ধরতে বসলে, যখন জলের নিচে মাছ, আমি জানি না কি মাছ, তার সাথে যে লড়াইটা চলে, একটা সরু সুতো আর একটা হুক, সে তার প্রাণ বাঁচানোর জন্য লড়ছে, আমি ওপর থেকে তাকে কন্ট্রোল করার জন্য লড়ছি। এই যে মানে টানাটানিটা, এটা উপভোগ। আচ্ছা, এই মাছ ধরা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস, সেটায় আশা, সেটার কতটা, এসব নিয়ে তো বেশ কথা হলো। তো এক্ষুনি যেটা আরেকটা বিষয়েও কথা হলো যে ওই যে মাছটা রয়েছে একটা সরু সুতো হুক, সে কিন্তু প্রাণপণে চেষ্টা করছে ওটা ছাড়াবার, এদিক থেকে আমার চেষ্টা। তো এই মাছ ধরা কন্টিনিউ রাখতে গেলে বা মাছ ধরার বিষয়টাকে যারা সিরিয়াসলি নিচ্ছেন, সেক্ষেত্রে ফিটনেসের দিকে কতটা নজর রাখতে হয় এবং সেই প্রিপারেশনটা হ্যাঁ, কেমন? ফিট থাকার প্রয়োজন পড়ে। প্রয়োজন পড়ে এই জন্যেই, ওই বলছিলাম যে মাছ ধরাটা খুব একটা যে আরামের কাজ তা নয়। সবাই তো আর নিজের বাড়ির পুকুর আছে সেখানে গিয়ে 2 ঘন্টা মাছ ধরলাম এমনটা নয়, বা নদীর পাড়ে এখন যেসব জায়গাতে হয়, বিভিন্ন পুকুর বা ঝিল টিলগুলোতে একটা টিকিট দেওয়া হয়, মানে একটা
নির্দিষ্ট মূল্যের বিনিময়ে মাছ ধরার সুযোগ করে দেওয়া হয়, যে সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা। এই সকাল 5টা থেকে সন্ধ্যে 5টা তাকে ওই জলের পাশেই বসতে হবে। সে হয়তো 2জনের বা 3জনের টিম থাকতে পারে, কিন্তু কাউকে না কাউকে ওইখানটাই বসে থাকতে হবে। এই সারাটা দিন রিলে করে হোক বা যেভাবেই হোক, ফিটনেস লাগে। একেবারে অসুস্থ মানুষজন অনেকেই আছে আমার পরিচিত, যাদের কাছ থেকে শিখেছি একটা সময় অনেক কিছু, তাদের বয়স হয়ে গেছে, তারা এখন আর খুব একটা আসে না। হয়তো কাছাকাছি কোথাও হলে ফোন করলো, কি দেখেছিস? বললাম হ্যাঁ এসছি। তো বললো যাবো খুনি একবার। ওই এসে 2 ঘন্টা 1 ঘন্টা বসে থেকে একদমই। চলে গেল। মানে তারা শারীরিকভাবে পারে না, হ্যাঁ, ফিটনেস ফিটনেসটা অবশ্যই প্রয়োজন হয়। আচ্ছা, শেষ প্রশ্নটা আমি একটু অন্যরকম করব। এই যে বেশ চর্চা হয়, ভার্চুয়াল কমিউনিটিও তৈরি হয়েছে, তো এই কমিউনিটি থেকে ছোট্ট করে কি কোনো এরম প্রচেষ্টার প্ল্যানিং আছে যে একটু ছেলে মেয়েদের যারা শিখতে চাইছে, বাচ্চা ছেলেমেয়েরা, তাদেরকে ট্রেন করা, ইন্সপায়ার করা, যাতে স্পোর্টসটার রাস্তাটা একটু না, খুলে যায়? ব্যাপারটা হচ্ছে এই আপনাকে প্রথমেই বললাম যে আমরা একটা কমিউনিটি, মানে আমার নিজস্ব যে কমিউনিটিটা সেটা একটা ছোট, এই কারণেই। কারণ এই মাছ ধরা ব্যাপারটা কেউ কাউকে সহজে শেখাতে চায় না। মানে আমাদের পুরনো কলকাতার ঐতিহ্যে যেমন বাজি বানানোটা ছিল, মানে তুবড়ি বাজি, গুরু ধরে শিখতে হবে, কয়েকদিন তার সাথে থাকতে হবে, তার ফরমাস খাটতে হবে, তারপরে সে কিছু শেখাবে। এটা অনেকটা সেরকমই ছিল। তো আমরা এই প্রচেষ্টাটা করেছি। আমাদের ফেসবুকে যে পেজটা আছে সেটার নামই হচ্ছে অ্যাংলার্স হেল্প গ্রুপ। ওখানে আমরা চেষ্টা করি সৎভাবে, যদি কেউ কিছু জানার চেষ্টা করে বা শেখার চেষ্টা করে, আমরা তাকে শেখাই, বা তাকে আমরা ইনফরমেশান দিয়ে হোক বা পার্সোনালি কন্ট্যাক্টে সে যদি চায়, সেভাবে আমরা যদি বুঝতে পারি যে না সত্যি তার আগ্রহ আছে, আমরা শেখাই। একদমই একদমই, বেশ অন্যরকম একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হলো। আমাদের নাচ, গান, কবিতা এসব নিয়ে তো আলোচনা হয়, আজকে কিন্তু একদম একটা আলাদা রকম বিষয়, একদম আলাদা অ্যাডভেঞ্চার স্পোর্টস, বাঙালির মাছ ধরা, যেটা অনেক পুরনো গল্প কিন্তু এখনও মেন স্ট্রিম স্পোর্টসে জায়গা করে নিতে পারেনি। সেই সম্ভাবনা, সমস্যা, বাজেট সব কিছু নিয়ে বেশ জমজমাট একটা আলোচনা হলো। খুব অন্যরকম এপিসোড। আর অনিরুদ্ধদাকে ওঙ্কার বাংলার তরফ থেকে অনেক ধন্যবাদ, এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। অত্যন্ত ব্যস্ত শিডিউল, বুঝতেই পারছেন, তিনি মেডিকেল ফিল্ডে আছেন, সেখান থেকে এতখানি সময় বার করে আমাদের জন্য সময় দিয়েছেন। আর সত্যি এরম এপিসোড যেন বারবার আমাদের আসে। যাই হোক, তবে এপিসোডের শেষে আপনাদেরকে একটাই কথা আবারও বলবো, যেটা ভালো লাগার বিষয়, যেটা ভালোবাসার বিষয়, সেটাকে বাঁচিয়ে রাখুন, সেটাকে চর্চায় রাখুন। কারণ জীবনে প্রফেশনের চাপ তো অনেক রয়েছেই, এইটুকুকে বাঁচিয়ে রাখলে দিনের শেষে নিজে ভালো থাকা যায়। সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার। আর ভালো থাকবেন সবাই।